আসসালামু আলাইকুম। 18 বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মারিয়া চৌধুরী। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। কলকাতার নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আর বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, দগ্ধ 10। এসি বিস্ফোরণ থেকে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। শর্ত মেনে নয়, সমতার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্ব করতে প্রস্তুত ঢাকা, রুহুল কবির রিজভী। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি। অপসাংবাদিকতা বরদাস্ত করবে না সরকার, তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি। পেশাকে কেউ যেন কলুষিত করতে না পারে, সজাগ থাকার আহ্বান। হামে মারা যাওয়া 82% শিশু মায়ের পর্যাপ্ত বুকের দুধ পায়নি। অপুষ্টিতে ভুগছিল 65%, গবেষণা তথ্য। এবং ম্যাকাইয়ের দ্বিতীয় টেস্টের নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ডারউইনের গরম কন্ডিশনের পর এবার তীব্র ঠান্ডায় খেলবে টাইগাররা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কলকাতা নিউ মার্কেট এলাকায় হোটেল শিখা ইনে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত 8 বাংলাদেশি সহ 9 জন নিহত হয়েছেন, দগ্ধ হয়েছেন অন্তত 10 জন। জীবিত উদ্ধার করা হয়েছে নারী ও শিশু সহ 80 জনকে। ফায়ার সার্ভিস বলছে, এসি বিস্ফোরণ থেকে এই অগ্নিকাণ্ড। ঘটনাস্থল পরিদর্শন করে পশ্চিমবঙ্গ নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, হোটেলটিতে অগ্নি নির্বাপনের ব্যবস্থা ছিল না। এই নিয়ে কলকাতায় 2 দিনে 2 হোটেলে অগ্নিকাণ্ডে 17 জন নিহত হল। কলকাতায় প্রতিনিধি কিংসু চক্রবর্তীর তথ্য চিত্রণে ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার নিউ মার্কেট এলাকায় ফ্রি স্কুল স্ট্রিটে হোটেল শিখা ইনে মধ্যরাতে আগুনের সূত্রপাত হয়। সেখানে ঘুমন্ত অবস্থায় থাকা লোকজন টের পাওয়ার আগেই আগুন ছড়িয়ে পড়ে পুরো হোটেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকল বাহিনীর 4টি ইউনিট, পৌঁছায় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় 6 পুরুষ, 2 নারী ও 1 শিশুকে, যাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। এ সময় ঘটনাস্থল থেকে 80 জনকে জীবিত উদ্ধার করা হয়। আহত অবস্থায় উদ্ধার ব্যক্তিদের চিকিৎসার জন্য পাঠানো হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আগুন লাগার পর তীব্র ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা। বাংলাদেশি ছিল, গেস্ট হাউস ছিল। আগুন লাগলে ধোঁয়ার কারণে যে অক্সিজেন পাওয়া যায় না, সে ভয়াবহ অভিজ্ঞতা থেকে অবৈধ কাজ করেছে পুরো টোটালি। স্থানীয় ফায়ার সার্ভিস বলছে, হোটেলের বাসিন্দারা ঘুমিয়ে থাকায় এত হতাহতের ঘটনা। এদিকে দুর্ঘটনার পরপরই এলাকাটি পরিদর্শনে আসেন শুভেন্দু সরকারের মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রী। দুর্ঘটনার জন্য বিগত মমতা ব্যানার্জি সরকারের উদাসীনতাকে দায়ী করেন তারা। এই মর্মান্তিক ঘটনা একের পর এক ঘটে যাচ্ছে। আপনি ভাবুন, বিগত সরকার সাধারণ মানুষের স্বার্থে কোনো কাজ করেনি। মমতা বন্দ্যোপাধ্যায় এখানে এমএলএ ছিলেন, ওনার লোক সব মিলে লিগ্যাল কাজ করে ওই গেস্ট হাউস বানিয়ে দিয়েছে। যত যাচ হবে আপনি দেখবেন চারিদিকে নজর পড়ে যাবে। আমরা কোনো কালপিটকে ছাড়তে যাচ্ছি না। যারা মারা গেছে তারা কোথাকার বাসিন্দা এবং কি জন্য এসেছিলেন, এগুলো সমস্ত খতিয়ে দেখা হচ্ছে। একটা এসি চালানোর কথা 10টা এসি চালাচ্ছে। সিএসসি কি করে পারমিশন দিয়েছে? ফায়ার লাইসেন্স কোথা থেকে পেয়েছে? 9 জনের মৃত্যু হয়েছে, 80 জনকে বের করা হয়েছে রাত্রি 2টোর সময়। এটা আসলে জানা যায়নি যে যাদের মৃত্যু হয়েছে তারা বাংলাদেশি না এখানকার, সেটা এখনো জানা যায়। বাংলাদেশি হাই কমিশনার ওখানে গিয়েছে, দেখছে, তদন্ত হচ্ছে, তারপরে আপনাদের 2 দিন আগে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার তারাপীঠে একটি হোটেলে অগ্নিকাণ্ড ঘটে। এতে মারা যায় 9 জন। তারপর সেখানকার হোটেলগুলির নানা অব্যবস্থাপনার চিত্র প্রশাসনের সামনে উঠে আসে। পরে সেখানে 15টি হোটেল বন্ধের সিদ্ধান্ত নেয় প্রশাসন। শিখা ইনে দুর্ঘটনার পর শহরে ব্যাঙের ছাতার মতো গড়ে ওঠা হোটেলগুলোয় নিরাপত্তার বিষয়ে প্রশাসন কার্যকর উদ্যোগ নেবে, এমন আশা কলকাতাবাসীর। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা।
ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আমন্ত্রণের পেছনে তাদের স্বার্থ জড়িত থাকলে কোনোভাবেই এগোবে না বাংলাদেশ। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপোষহীন বলেও জানান তিনি। আরও জানাচ্ছেন মুফসিবুর রহমান। স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল থেকে নেতাকর্মীদের ঢল নামে রাজধানীর জিয়া উদ্যানে। নেতাকর্মীদের নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভী। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি জানান, বিএনপির নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সরকারের বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচি জনগণের কাছে তুলে ধরতে মাঠে থাকবে স্বেচ্ছাসেবক দল। এই ছিল আওয়ামী লীগের নীতি, এটাই আওয়ামী লীগের কালচার। বিএনপির কালচার অঙ্গীকার রক্ষা করা, বিএনপির সংস্কৃতি ওয়াদা রক্ষা করা। এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে তিনি বলেন, আমন্ত্রণের পেছনে ভারতের স্বার্থ থাকলে তাতে কোনোভাবেই সাড়া দেবে না বাংলাদেশ। এইখানে যদি অন্য কিছু না থাকে তাহলে অবশ্যই সমতার ভিত্তিতে, মিউচুয়াল রেসপেক্টের ভিত্তিতে, সার্বভৌমত্বকে শ্রদ্ধা করার ভিত্তিতে সকল দেশের সাথেই আমাদের প্রধানমন্ত্রী তিনি সম্পর্ক রাখবেন, তিনি যাবেন, আমরাও সবাইকে আমন্ত্রণ জানাবো। কিন্তু ভিতরে যদি কোনো শর্ত থাকে তাহলে সেই শর্ত দিয়ে কখনো বন্ধুত্ব হয় না। দলীয় নেতাকর্মীদের আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে যে কোনো ষড়যন্ত্র ও প্রতিবন্ধকতা শক্ত হাতে প্রতিহত করার কথা বলেন বিএনপির এই নেতা। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। কলকাতার আগুনের ঘটনায় নিহত 9 জনের মধ্যে 5 জন বাংলাদেশি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এক বিবৃতিতে জানানো হয়, বাকিদের পরিচয় শনাক্তের কাজ চলছে। নিহতদের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে বলেও জানান মন্ত্রণালয়। যেসব সাংবাদিকরা ফ্যাসিবাদে সহযোগিতা করেছে তারাই কারাগারে আছে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সাংবাদিক হত্যার পেশাকে কেউ যেন কুলুষিত করতে না পারে সে বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। রাজধানীর তথ্য ভবনে সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের 5ম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, বাংলাদেশে গণমাধ্যমের এত স্বাধীনতা আগে কখনো ছিল না, তবে এই সুযোগে কেউ কেউ ব্ল্যাকমেইলিং ও অপসাংবাদিকতা করছে, যা মেনে নেওয়া হবে না। ক্ষমতার অপব্যবহার করে জনগণের ক্ষতি করা এবং এতে সহযোগিতাকারী সাংবাদিকদেরও আইনের আওতায় আনা হচ্ছে বলে জানান তিনি। হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া শিশুদের 82% 6 মাস বয়স পর্যন্ত মায়ের বুকের দুধ পায়নি, ফলে অপুষ্টিজনিত কারণে রোগ প্রতিরোধ ক্ষমতা কম ছিল। শিশু হাসপাতাল ও আইসিডিআরবির গবেষণায় উঠে এসেছে এসব তথ্য। গবেষণায় আরও দেখা যায়, হামে আক্রান্ত 65% শিশুই অপুষ্টিতে ভুগছিল। এর মধ্যে 12% শিশু তীব্র অপুষ্টিতে ও 53% মাঝারি অপুষ্টির শিকার। বিস্তৃত মিজান শাহজাহানের রিপোর্টে। গত 5 মাসে হাম ও উপসর্গে মারা গেছে 918 শিশু। এর মধ্যে নিশ্চিত হামে প্রাণ গেছে 99 শিশুর, আর 819 শিশু মারা গেছে হামের উপসর্গে। অন্তর্বর্তী সরকার টিকা কেনায় অবহেলা করায় হাম পরিস্থিতি ভয়াবহ রূপ নেয় বলে অভিমত বিশেষজ্ঞদের। বিএনপি সরকার ক্ষমতায় এসে টিকা কার্যক্রম জোরদার করে। এরপরও হাম উপসর্গে শিশু মৃত্যু নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এমন বাস্তবতায় প্রকৃত কারণ অনুসন্ধানে গবেষণা করে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট এবং আইসিডিডিআরবি। হাসপাতালে ভর্তি হওয়া 354 জন হামে আক্রান্ত শিশুর উপর গবেষণাটি পরিচালনা করেন তারা। এতে দেখা যায়, আক্রান্ত শিশুদের 43% বয়স ছিল 3 থেকে 9 মাসের মধ্যে। শিশু হাসপাতাল মিলনায়তনে গবেষণার মূল প্রবন্ধ উপস্থাপন করেন শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম ও আইসিডিডিআরবির পরিচালক ডক্টর মুস্তাফিজুর রহমান। গবেষণায় বয়স ও টিকা নেওয়ার ভিত্তিতে 341 শিশুকে 4টি দলে ভাগ করা হয়। নিয়মিত টিকা দেওয়ার বয়স হয়নি এমন 9 মাসের কম বয়সী 146 শিশুর মধ্যে 142 জনের হাম শনাক্ত হয়।
টিকা নেয়ার বয়স হলেও কোনো ডোজ না পাওয়া 126 শিশুর মধ্যে 122 জনের হাম শনাক্ত হয়েছে। এক ডোজ টিকা নেওয়া 48 শিশুর মধ্যে 44 জনের এবং সুপারিশকৃত 2 ডোজ টিকা নেওয়া 21 শিশুর মধ্যে 16 জনের হাম শনাক্ত হয়েছে। গবেষণায় শনাক্ত সব হাম ভাইরাস B3 সাবক্লেডের অন্তর্ভুক্ত। অন্যান্য দেশে শনাক্ত B3 ভাইরাসের সঙ্গে এসব ভাইরাসের মিল রয়েছে। এ সময় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত বলেন, হাম থেকে শিশুদের সুরক্ষায় সর্বোচ্চ চেষ্টা করছে সরকার। প্রাইমারি হেলথ কেয়ারকে জোরদার করতে চাই। আজকে আপনার এই হাসপাতালে কিন্তু বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখান থেকে রোগী আসে না। কেন একটা রংপুরের মানুষের শিশু অসুস্থ হলে ঢাকা পর্যন্ত আসতে হবে? 20 কোটি মানুষের দেশ, এত বড় একটা দেশ, তা আমাদের ডিসেন্ট্রালাইজ করতে হবে। সময় মতো টিকা নেওয়ার পাশাপাশি শিশুদের পর্যাপ্ত পুষ্টিকর খাবার খাওয়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা। হলফনামায় তথ্য গোপন করার অভিযোগে নোয়াখালী 6 আসনের এনসিপি সংসদ সদস্য আব্দুল হান্নান মাসুদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে হান্নান মাসুদের সংসদ সদস্য পদ শূন্য ঘোষণা করা সহ প্রয়োজনীয় পদক্ষেপ ও তাৎক্ষণিক উদ্যোগ নেয়ার জন্য আইন মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে সরকারের প্রতি নির্দেশনা চাওয়া হয়েছে। নোয়াখালীর হাতিয়া উপজেলার স্থানীয় বাসিন্দা নাজমুল হোসেন হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করেন। বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী দ্বৈত বেঞ্চে রিটটির শুনানি হবে বলে জানিয়েছেন রিটকারীর আইনজীবী। এদিকে রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতি চ্যালেঞ্জ করে করা রিট আবেদন সরাসরি খারিজ করেছে হাইকোর্টের অন্য আরেকটি বেঞ্চ। ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ লাইন্সে সাংস্কৃতিক অনুষ্ঠানে উচ্চস্বরে গান বাজনাকে কেন্দ্র করে পুলিশের সাথে মাদ্রাসাদের ছাত্রদের তর্ক বিতর্ক, হামলা ও লাঠিচার্জের ঘটনায় পুলিশসহ অন্তত 30 জন আহত হয়েছেন। আহতদের জেলা সদর হাসপাতাল সহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এই ঘটনায় পণ্ড হয়ে যায় জেলা পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠান। মঙ্গলবার রাত 11:30টার দিকে শহরের পশ্চিম মেড্ডার পুলিশ লাইন্সে এই ঘটনা ঘটে। এই সময় পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে পুলিশ লাঠিচার্জ করে। ঘটনার দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা। তা না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। ঢাকায় অনুশীলন করেছে বাংলাদেশ। জিম সেশনে সময় কাটান টাইগাররা। এর আগে লম্বা ভ্রমণ শেষে মঙ্গলবার স্থানীয় সময় বিকেলে ম্যাকাইয়ে পৌঁছান শান্ত মিরাজরা। ডারউইনের গরম কন্ডিশনকে পিছনে ফেলে এবার একেবারেই ভিন্ন এক বাস্তবতার মুখোমুখি বাংলাদেশ দল। ডারউইনের ঘাম ছড়ানো গরমের পর ম্যাকাইয়ে খেলতে হবে তীব্র শীতে। ঠান্ডা কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াই এখন চ্যালেঞ্জ টাইগারদের। 22 আগস্ট শনিবার থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট। এই ম্যাচ দিয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হচ্ছে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনার। সিরিজে 1-0 ব্যবধানে এগিয়ে থাকা বাংলাদেশের সামনে এখন অপেক্ষা করছে একেবারে ভিন্ন কন্ডিশন। যদিও বাঁহাতি পেসার শরীফুল ইসলামের মতে নতুন কন্ডিশন চ্যালেঞ্জিং হলেও তা মোকাবেলা করার সামর্থ্য রয়েছে ক্রিকেটারদের। এনভায়রনমেন্ট খুব ভালো এবং কি আমরা একে অপরের সবাই দেখতেছি একে অপরের উপর সাপোর্ট করে, প্রতিটা টুরি করে, বাট আমরা এখন নেক্সট ম্যাচ নিয়ে চিন্তা করছি খেলা দেখা যায় কি। সাভারের আশুলিয়ায় তালাবদ্ধ রুম থেকে কামরুল খান নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় তার বন্ধু আল আমিনকে গ্রেফতার করেছে পিবিআই। রাজধানীর উত্তরায় ঢাকা জেলা পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, তদন্তে নিহতের পরিচয় শনাক্তের পর খুলনার তেরোখাদা থেকে আল আমিনকে গ্রেফতার করা হয়। সংস্থাটি জানায়, গত 14 আগস্ট রাতে ভাড়া বাসায় কামরুলের সঙ্গে আল আমিনের টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছুরি দিয়ে গলায় আঘাত করে গামছা দিয়ে শ্বাসরোধ করে কামরুলকে হত্যা করে আল আমিন। পরে মরদেহ রুমে রেখে পালিয়ে যায় সে। গ্রেফতারের পর আসামি দেওয়া তথ্য অনুযায়ী হত্যায় ব্যবহৃত ছুরি ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। হত্যার দায় স্বীকার করে আদালতে 164 ধারায় জবানবন্দি দিয়েছে আল আমিন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী এবং সাবেক প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী সতীশ চন্দ্র রায় মারা গেছেন। তার প্রয়াণের খবরে রাজনৈতিক অঙ্গনসহ তার জন্মস্থান দিনাজপুরে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রবীণ এই রাজনীতিবিদ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মঙ্গলবার রাত 10টার দিকে তিনি মারা যান।
বাবু সতীশ চন্দ্র রায় ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। তিনি তৎকালীন দিনাজপুর ৭ ও দিনাজপুর ২ আসন থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর দীপুমণি স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ মারা গেছেন। মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তৌফিক নেওয়াজ। ২০১৯ সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর থেকেই শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। এদিকে স্বামীর মৃত্যুর পর কারাবন্দী দীপুমণিকে প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হবে বলে জানিয়েছেন তার আইনজীবী। মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কাছে এই আবেদন করার কথা রয়েছে। তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনের স্থান ও সময় এখনও চূড়ান্ত হয়নি। রাজধানী তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় অবৈধ অটোরিকশা চার্জিং পয়েন্ট উচ্ছেদে গিয়ে স্থানীয় তোপের মুখে পড়ে পুলিশ ও বিদ্যুৎ বিভাগ। পুলিশ জানিয়েছে, সংঘবদ্ধ চক্রের কারণে বারবার অভিযান চালিয়েও ব্যাটারি চালিত অটোরিকশার অবৈধ সংযোগ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। মঙ্গলবার রাতে তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পুলিশ ও বিদ্যুৎ বিভাগের যৌথ অভিযানে স্থানীয়দের তোপের মুখে পড়েন কর্মকর্তারা। বিদ্যুৎ বিভাগের দাবি, প্রতিদিন এই এলাকা থেকে অপচয় হচ্ছে প্রায় ২,০০০ মেগাওয়াট বিদ্যুৎ, যার প্রভাব পড়ছে সামগ্রিক লোডশেডিংয়ে। এই অবস্থায় অসাধু চক্রটিকে ভেঙে দিয়ে অবৈধ চার্জিং পয়েন্টের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার কথা জানিয়েছেন পুলিশ। ঝিনাইদহের শোলকুপায় গড়াই নদীর তীব্র ভাঙনে চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন এলাকাবাসী। প্রতিদিনই নদীগর্ভে বিলীন হচ্ছে বসতবাড়ি, রাস্তাঘাট ও ফসলি জমি। ভাঙন প্রতিরোধে দ্রুত টেকসই ও কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন আদিব মোহাম্মদ। প্রমত্তা গড়াইয়ের ভাঙনে দিশেহারা কৃষক আলম খান। তার অন্তত ১২ বিঘা ফসলি জমি গ্রাস করেছে নদী। সব হারিয়ে এখন বাকরুদ্ধ তিনি। আমাদের দীর্ঘদিন বাপ দাদারা এখানে বাস করত, তখন একে আমার শরীর সারা ভেঙে চুরিয়ে চলিয়ে গেছে, সব খাল টালে বাড়ি টাড়ি করেছে, আমরা নদীতেই ভেঙে চুরিয়ে চলিয়ে গেছে, আমরা খুব কষ্টের ভিতরে আছি। আলম খানের মতোই এই এলাকার অনেকের জমি বিলীন হয়ে গেছে নদীতে। শৈলকুপা উপজেলার উলুবাড়িয়া, বন্দেখালী ও মাঝদিয়া গ্রামের প্রায় ৫.৫ কিলোমিটার এলাকা জুড়ে গড়াইয়ের এই তাণ্ডব চলছে। ইতোমধ্যে নদীগর্ভে তলিয়ে গেছে অন্তত ৬০০ একর জমি। নদী ভাঙনে শিশু ও পরিবার নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা। ফসলি জমি ভেঙে চলে গেছে, জায়গা জমি ছিল, বাড়িঘর অনেক ছিল, সবই ভেঙে চলে গেছে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, যে কোনো মুহূর্তে এই যা ভাঙনের শেষ খেলার নদী এক হয়ে যাবে। দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের। স্থায়ী কাজের জন্য আমরা সম্ভাব্যত সমীক্ষা রিপোর্ট সেটা পেয়ে গেছি। এখন ৫.৫ কিলোমিটার জায়গাতে ৬-৭টা কি ৫টা পয়েন্টে আমার ৫.৫ কিলোর মতো জায়গায় আমরা ব্লক দিয়ে স্থায়ী কাজ করব। আগামী শীতকালে আশা করি আমাদের প্রকল্প পাস করতে পারবো আমরা। বসতভিটা ও ফসলি জমি রক্ষায় জরুরি ভিত্তিতে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার দাবি ঝিনাইদহবাসীর। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। চিকিৎসক ও জনবল সংকট, ডায়াগনস্টিক সরঞ্জামের অভাব এবং তীব্র ওষুধ ঘাটতিতে ব্যবহৃত হচ্ছে জয়পুরহাট ৪০০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা সেবা। কাঙ্ক্ষিত সেবা না পেয়ে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিক ও ঢাকার বিভিন্ন হাসপাতালে ছুটছেন রোগীরা। এতে বাড়ছে ভোগান্তি ও ব্যয়। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় বরাদ্দ ও শূন্য পদে নিয়োগ দেওয়া ছাড়া এই সংকট সমাধান সম্ভব নয়। জয়পুরহাট প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের রিপোর্ট, জানাচ্ছেন শাম্মী ইসলাম। ১৯৯৩ সালে ১০০ বেডের আধুনিক হাসপাতাল হিসেবে যাত্রা শুরু করা হয় জয়পুরহাট জেনারেল হাসপাতাল। ২০২৩ সালে ২৫০ এবং চলতি বছরের জুলাই রূপান্তর করা হয় ৪০০ শয্যায়। তবে কাগজে কলমে শয্যা বাড়লেও এখনও ১০০ বেডের জনবল ও পুরানো মেডিকেল সরঞ্জাম দিয়ে চলছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। ৪ বছর আগে আইসিইউ ইউনিট স্থাপন করা হলেও দক্ষ জনবলের অভাবে তা কোনো কাজেই আসছে না। নেই সিটি স্ক্যান অথবা MRI এর মতো ক্রিটিক্যাল ডায়াগনস্টিক সুবিধাও। ফলে বাধ্য হয়ে বেসরকারি ক্লিনিকে ছুটছেন রোগীরা। সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ। ভর্তি করার পর আমি কোনো বেড পাই নাই, রেকর্ড দেওয়া বাহিরে চলে আসে, স্যালাইন ট্যালাইন দেওয়া কিনা, পরীক্ষা বাহিরে করা লাগতেছে,
আমরা কিছুই হসপিটাল থেকে বর্তমান পাচ্ছি না। রোগী পর্যাপ্ত হওয়ার কারণে শয্যা সংকুলন হচ্ছে না। সরকারের উচিত অবিলম্বে একটা সমাধান করা। জনবল সংকটে চিকিৎসা কার্যক্রম ব্যাহত হওয়ার কথা স্বীকার করলেন হাসপাতালের কর্তৃপক্ষ। বর্তমান সরকার খুব আন্তরিক, আমরা চাহিদাও দিয়েছি জনবল 400 শয্যার জনবল অচিরেই আমাদের চলে আসবে, আসলে আমরা বিশ্বমানের সেবা দিতে পারবো ইনশাআল্লাহ। দ্রুত প্রয়োজনীয় জনবল নিয়োগ দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতের দাবি এলাকাবাসীর। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পূবালী ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশের রোগীদের সাশ্রয়ী মূল্যে উন্নত চিকিৎসায় মালয়েশিয়াকে বেছে নেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে ইউটার্ন ক্যাম্পেইন শুরু হয়েছে মালয়েশিয়া হেলথ কেয়ার ট্রাভেল কাউন্সিল। সম্প্রতি ঢাকায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় MHTCর একটি প্রতিনিধি দল স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সঙ্গে বৈঠক করে। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সোয়াদ উথমান। বৈঠকে দুই দেশের স্বাস্থ্যসেবা সহযোগিতা আরও জোরদারে আলোচনা হয়। MHTCর কর্মকর্তারা বলেন, মালয়েশিয়ায় উন্নত হাসপাতালগুলোতে বিশেষজ্ঞ চিকিৎসক এবং তুলনামূলক কম খরচে চিকিৎসা পাওয়া যাচ্ছে। 17 থেকে 20 আগস্ট পর্যন্ত বাংলাদেশে MHTCর এই সফর কর্মসূচি চলবে। শিক্ষার্থীদের মেধা বিকাশ ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। বুধবার নন্দীপাড়ার নবিয়াবাদ ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় মেধা তালিকায় বিশেষ স্থান অর্জন, ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রতিমন্ত্রী। তরুণ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে মেধা ও প্রতিভার বিকাশে এমন উদ্যোগ গুরুত্বপূর্ণ বলেও জানান হাবিবুর রশিদ হাবিব। প্রবাসীদের সংবাদ। যুক্তরাষ্ট্রের মিশিগানে ডেট্রয়েটে নদীতে অনুষ্ঠিত হল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব মিশিগানের আনন্দঘন ক্রুজ ভ্রমণ। রোববার পরিবার পরিজন নিয়ে এতে অংশ নেন সংগঠন সদস্যরা। প্রায় 2 ঘন্টার এই ভ্রমণে এক পাশে যুক্তরাষ্ট্র, অন্য পাশে কানাডার অপরূপ দৃশ্য উপভোগ করেন তারা। এদিন সকালে ডেট্রয়েটে সিটির ডাউনটাউন জড়ো হন জবিয়ান পরিবারের সদস্যরা ও তাদের পরিবার। পরে দুপুরে ডেট্রয়েট নদীর বুকে যাত্রা শুরু করে ক্রুজটি। এবার খেলার খবর। ইসলাম ধর্ম গ্রহণ করেছেন ব্রাজিলের ফুটবল কিংবদন্তি রবার্তো কার্লোস, এমন খবরে তোলপাড় ফুটবল বিশ্ব। তবে বিষয়টি এখনও আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তুরস্কের কয়েকটি সংবাদ মাধ্যমের দাবি, প্রায় 4 সপ্তাহ আগে ব্রাজিলের ধর্মীয় ব্যক্তিত্ব শেখ জিহাদ হামদার কাছে কালেমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন 53 বছর বয়সী কার্লোস। তুরস্কের ক্ষমতাসীন দলের সংসদ সদস্য আলী শাহানের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টের পরই গুঞ্জনটি জোরালো হয়। তিনি শেখ হামাদার বরাত দিয়ে দাবি করেন, দীর্ঘদিনের যোগাযোগের পর তার সঙ্গে দেখা করে ইসলাম গ্রহণ করেছেন কার্লোস। এর আগে মরক্কান বংশোদ্ভূত সোহাইলা এর তাহিরিকে বিয়ের খবরও আলোচনায় ছিলেন তিনি। তবে ইসলাম গ্রহণের খবরটি কার্লোস এখনও নিশ্চিত করেননি। নানা গুঞ্জন আর অনিশ্চয়তা কাটিয়ে বার্সেলোনার সঙ্গে 5 বছরের চুক্তি করলেন স্পেনের বিশ্বকাপ জয়ী অধিনায়ক রদ্রি। ম্যানচেস্টার সিটির সঙ্গে দীর্ঘ অধ্যায়ের ইতি টেনে এবার নতুন চ্যালেঞ্জের পথে পা বাড়ালেন ব্যালন ডি'র জয়ী এই মিডফিল্ডার। রদ্রিকে দলে ফেরাতে আগ্রহী ছিল বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। 2030 সাল পর্যন্ত ক্যাম্প নুতে থাকবেন তিনি। দলবদলে এবার বার্সার খরচ হচ্ছে 7 কোটি 65 লাখ ইউরো, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় 1080 কোটি টাকা।
বার্সা স্পেনে জাতীয় দলের সতীর্থ লামিনে ইয়ামাল, পেদ্রি ও দানি ওলমোদেরও পাবেন রদ্রি। তিনি ম্যানচেস্টার সিটিতে জিতেছেন প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ সহ একাধিক শিরোপা। এবার বার্সেলোনা জার্সিতে নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় 30 বছর বয়সী এই তারকা। উন্নত জীবনের আশায় মাত্র 8 বছর বয়সে ছেড়েছিলেন জন্মভূমি। 4 দশক পর সেই সেনেগালি ফিরলেন 1998 বিশ্বকাপ জয়ী প্যাট্রিক ভিয়েরা। তবে এবার খেলোয়াড় নয়, কোচের ভূমিকায়। সেনেগালি জন্ম ভিয়েরার। শৈশবের পরিবারের সঙ্গে পাড়ি জমান ফ্রান্সে, সেখানেই গড়ে ওঠে তার ফুটবল ক্যারিয়ার। ফ্রান্সের জার্সিতে জিতেছেন বিশ্বকাপ, খেলেছেন আর্সেনাল, ইন্টার মিলান ও ম্যানচেস্টার সিটির মতো ইউরোপ সেরা ক্লাবে। এবার সেই জন্মভূমি জাতীয় দলের দায়িত্ব তার কাঁধে। 2026 বিশ্বকাপ থেকে সেনেগালের বিদায়ের পর পাপে থিয়াওকে সরিয়ে নতুন কোচ হিসেবে ভিয়েরাকে নিয়োগ দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরও একবার। কলকাতা নিউ মার্কেট এলাকায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, 8 বাংলাদেশি সহ 9 জনের মৃত্যু, দগ্ধ 10। এসি বিস্ফোরণ থেকে আগুন, ধারণা ফায়ার সার্ভিসের। শর্ত মেনে নয়, সমতার ভিত্তিতে ভারতের সাথে বন্ধুত্ব করতে প্রস্তুত ঢাকা, রুহুল কবির রিজভী। স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন বিএনপি। অপসাংবাদিকতা বরদাস্ত করবে না সরকার, তথ্যমন্ত্রীর হুঁশিয়ারি। পেশাকে কেউ যেন কলুষিত করতে না পারে, সজাগ থাকার আহ্বান। হামে মারা যাওয়া 82% শিশু মায়ের পর্যাপ্ত বুকের দুধ পায়নি। অপুষ্টিতে ভুগছিল 65% গবেষণার তথ্য। এবং ম্যাকের দ্বিতীয় টেস্টে নতুন চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ। ডারউইনের গরম কন্ডিশনের পর এবার তীব্র ঠান্ডায় খেলবে টাইগাররা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, /ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।